সুপ্রিয় দর্শক, আমি জিন্নাতারা যশোয়া স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনা ঘটে গত ২২ এপ্রিল। উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তানে। সেই সূত্রেই গত রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। পাল্টা ভারতে হামলা চালায় পাকিস্তান। দুই দেশেই হতাহতের ঘটনা ঘটে। নিকট প্রতিবেশী দুটি দেশের এই ঘটনার প্রভাব কি হতে পারে, প্রশমনেরই পথই বা কি? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় ভারত পাকিস্তান উত্তেজনা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক, এবং গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ভারতের ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের ২৬ প্রাণহানি। পাল্টা হামলায় নিহত ১০ ভারতীয়। সেনাবাহিনীর প্রশংসায় মোদি। পাল্টা জবাবের সংকেত শাহবাজের। বাংলাদেশের উদ্বেগ। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম দিয়ে ১২৩ জনকে পুশিন বিএসএফের। বেশিরভাগই ভারতীয় নাগরিক। ফেরত পাঠানোর চেষ্টায় প্রশাসন। সীমান্ত জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির। নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা। সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরে ৯ তরুণ হত্যা। সাবেক আইজিপি সহ ৩ পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। নতুন মামলায় গ্রেফতার গান বাংলার তাপস। এবং বিমানবন্দর উন্নয়নের নামে ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শেখ হাসিনাকে ৮ মে দুদকে তলব। হাজির না হলে থাকবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনাম। ফিরছি আলোচনায়। আপনাদের দুজনকে আরো একবার স্বাগত আমাদের সম্পাদকীয়তে। বলা হয় যে প্রতিবেশীর ঘরে আগুন জ্বললে সে আগুন তার পাশের ঘরে পৌঁছতে খুব বেশি সময় লাগে না। ভারত পাকিস্তানে যা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে আমাদের তিক্ত ইতিহাস আছে, বা ২৪ আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের অনেকটা পরিবর্তন পাল্টেছে। গোলাম মাওলা রনি, শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি, এখনকার যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি, উত্তেজনা, যুদ্ধাবস্থা, এই পরিস্থিতির ফলে বাংলাদেশে আসলে কি প্রভাব পড়তে পারে? বাংলাদেশে আলটিমেটলি অনেক আগের থেকেই প্রভাব পড়ে গেছে। প্রথমত হলো যে আমাদের যে রাজনৈতিক পট পরিবর্তন, এই পট পরিবর্তনের কারণে আমাদের যে আমদানি বাণিজ্যের অলমোস্ট 46% আমরা এককভাবে ভারতের সঙ্গে করছি। এটার একটা বিরাট ইম্প্যাক্ট বাংলাদেশের অর্থনীতির উপর পড়ে গেছে। ২ নম্বর হলো যে ভারতের সঙ্গে বর্তমান সরকারের যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কটা একেবারে তলানিতে থাকার কারণে এই আমাদের সীমান্তে সিল হয়ে গেছে, আমাদের ভিসা সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের লোকগুলো ভারতে যেতে পারছে না। ফলে এটার কারণে আমাদের একটা মনস্তাত্ত্বিক হীনমন্যতা চলে এসেছে, যে আমরা যতই বড় বড় কথা বলি না কেন, একটা রাষ্ট্র আমাদেরকে অ্যাবান্ডেন করে দিচ্ছে, এবং তারা যে আমাদের সে অর্থনৈতিকভাবে খুব বেশি সচ্ছল সবল, নট লাইক দ্যাট, কিন্তু আমাদেরকে অ্যাবান্ডেন করে দিচ্ছে, তুচ্ছ করছে, তাচ্ছিল্য করছে, সীমান্ত বন্ধ করেছে, পেঁয়াজ দেবো না, আলু দেবো না, পটল দেবো না, ওরা না খেয়ে মরবে, ওদেরকে একটা পিঁপড়ার মতো টিপ দিলে ওরা মরে যাবে। তো এই সকল কথাগুলো ভারতীয় মিডিয়া থেকে এমনভাবে বলা হচ্ছে যেগুলো আমাদের মনোজগতে একটা বিষ ক্রিয়া তৈরি করছে। এটা গত কয়েক মাস ধরে। এরপর আমরা শুনে আসছিলাম যে ভারত আমাদের এখানে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে বিভিন্ন কথাবার্তা বলে। তো এই যে 3টি ডাইমেনশনে আমাদের শরীর, মন, মস্তিষ্কের উপর, ব্যবসা বাণিজ্যের উপরে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপের প্রেক্ষিতে এখন যে হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল ভারত এবং পাকিস্তান, এখানে আমাদের জন্য যে আতঙ্কের দুটো বিষয় আছে। প্রথম হলো ইন 1965 যখন যুদ্ধ হলো ওদের সঙ্গে আমাদের, তখন আসলে এই বঙ্গ, মানে পূর্ববঙ্গ বলতে গেলে অরক্ষিত ছিল। এবং আপনারা জানেন যে বাংলাদেশকে কেন্দ্র করে সেই নেহরু ডক্ট্রিন নামে ওদের একটা প্ল্যান আছে। অর্থাৎ ওরা যেভাবে হায়দ্রাবাদ দখল করেছে, ওরা যেভাবে সিকিম দখল করেছে, একইভাবে বাংলাদেশকে একীভূত করার জন্য দে হ্যাড এ মাস্টার প্ল্যান, দে হ্যাভ, মানে তাদের এখনও পর্যন্ত আছে। আর আমেরিকা মায়ানমারের মধ্যে একটা প্রভাব বিস্তার করার জন্য তাদের একটা মার্শাল প্ল্যান আছে। সেই মার্শাল প্ল্যান এখন এই দুটো, অর্থাৎ নেহরু ডক্ট্রিন এবং আমেরিকার যে বার্মা অ্যাক্ট, যেটা বার্মা মার্শাল প্ল্যান বলা হয়, এই দুটো সমস্যা আমাদেরকে এই গত কয়েক মাস ধরে নানা রকম আতঙ্ক তৈরি করছে। ওই সীমান্তে আজকে সেন্ট মার্টিন নিয়ে যাবে, কালকে আরাকান আর্মিদের জন্য ওইটা দিতে হবে। এখানে এই নেহরু ডক্ট্রিনের সাথে সাথে ফেনী, চিকেন নেক,
শিলিডর করিডর, এই সমস্ত বিভিন্ন রকম কথাবার্তা যখন শুরু হলো না, তখন আমাদের সেই 1965-এর যে যুদ্ধ, সেই যুদ্ধের সময় আমরা যে একটা খুব অস্বাভাবিক অবস্থা ছিলাম, এবং ওই সময়টিতে যারা এন্টি পাকিস্তান পলিটিক্যাল ফোর্স ছিল, তাদের সঙ্গে ভারতের যদি সুসম্পর্কটা ওই মুহূর্তে না থাকতো, তাহলে ওই সময়টাতে আমাদের একটা মারাত্মক, যাকে বলা হয়, দুর্ভোগ পোহাতে হতো। একইভাবে 1971-এ যে পরিবেশ এবং পরিস্থিতি, আপনি দেখুন যে ওইটার যদি ঘটনা ধরি, তা উই মাস্ট বি গ্রেটফুল টু ইন্ডিয়া। এর কারণ হলো আমাদের দেশে যখন 26শে মার্চে বা 25শে মার্চ রাতে যখন আক্রমণ হলো, তখন এপ্রিলের 26শে মার্চ থেকে মূলত পালানো শুরু করলো, এবং 1 কোটি বাঙালি এপ্রিলের মধ্যে ভারতে চলে গেল। 1 কোটি বাঙালি এপ্রিলের মধ্যে চলে গেল সফলতা, এবং তখন অর্থনৈতিকভাবে ভারত আমাদের চেয়ে খুব দুর্বল অবস্থানে ছিল। তো এই 1 কোটি লোক যখন ভারতের উপর পড়লো, ওদের পুরো ইকোনমিকটা ভ্যানিশ হয়ে গেল, এবং ইন্দিরা গান্ধী টুক ইট ভেরি পার্সোনালি। দেন আমাদের এখানে মুক্তিযোদ্ধারা যারা ছিলেন, মুক্তিযুদ্ধ করার জন্য যারা গেছেন, অন অ্যাভারেজ আমরা হিসাব করে দেখি যে গড়ে 50 জনও ওই সময় বাংলাদেশের থানাগুলোতে ছিল না। তো তাদের অনেক মুক্তিযোদ্ধাদের মুখে আমরা শুনেছি যে তারা বললেন যে আমরা মে জুনে ওখানে গেলাম, 3 মাসের ট্রেনিং নিয়ে যখন সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে ফিরে আসলাম, অনেক আওয়ামী লীগ নেতা, অনেক বড় বড় নেতা এখন যারা কথা বলে, তাদের বাড়িতে আমরা শান্তির প্রতীক হিসেবে পাকিস্তানি পতাকা টানানো দেখেছি। দিস দ্য রিয়েলিটি। এবং এই যে আমরা যারা আসছি, আমাদের অন অ্যাভারেজে 50 জন করে মুক্তিযোদ্ধা পার থানাতে আমরা রিক্রুট করতে পারিনি, ট্রেনিং দিতে পারিনি। হোয়ারাস 800 আলবদর বাহিনী যারা প্যারামিলিটারি ছিল, এবং তাদের রেকর্ড ঢাকা ক্যান্টনমেন্টে এখনও রেকর্ড আছে, প্রত্যেকটা থানায় 800 সেই প্যারামিলিটারি ছিল। সেই প্যারামিলিটারি থাকার পর তারা তাদের অত্যাচারে, আলবদরদের অত্যাচারে, রাজাকারদের অত্যাচারে, মানে কি মুক্তিযোদ্ধা, মানুষের জীবন ত্রাহি ত্রাহি। ঠিক সেই সময়টাতে ডিসেম্বরের 3 তারিখে যখন ভারত সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলো, ওই দিন জাস্ট 1-1.5 সপ্তাহের মধ্যে পুরো বিজয় চলে আসলো। সো উই শুড বি গ্রেটফুল টু দ্য ইন্ডিয়া। এখন এই সময়টাতে বিভিন্ন প্রেক্ষাপটে, সেটা আওয়ামী লীগের কারণে হোক, ভারতের কারণে হোক, টোটাল পাবলিক সেন্টিমেন্টটা এখন যে ঘৃণা ছিল ভারতের পাকিস্তানের প্রতি, এখন সেটা রিভার্স হয়ে গেছে। আমাদের এখন তৌহিদি জনতা বলেন, আলেমুলামা বলেন, তারা দাবি করে যে আমাদের দেশের শতকরা 90 জন মুসলমান, এখন তারা ওটার মধ্যে ইনকলাব জিন্দাবাদ খুঁজে পাচ্ছে। পাকিস্তানের যাকে বলা হয় বিজয়ের মধ্যে তারা তাদের নিজেদের অস্তিত্ব, নিজেদের সমস্ত কিছু পাচ্ছে। তো এইগুলো নিয়ে হয় কি, আমাদের ইতিহাস, আমাদের কৃষ্টি এবং কালচার, আমাদের রিটেন দলিল, এর সঙ্গে এই যে এখন এই যে যুদ্ধের সময়টাতে যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আমাদের সাথে পাকিস্তানের সরাসরি কোনো সীমান্ত নেই, ভারতের সাথে সীমান্ত। আমাদের যদি সমস্যা হয় সেটা ভারতের সাথে হবে, মায়ানমারের সাথে হবে। কিন্তু পাকিস্তানের এই যুদ্ধটাকে নিয়ে আমাদের এই দেশে যে উন্মাদনা এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই উন্মাদনার ফলে কি হচ্ছে, ভারত যে সুযোগটা খুঁজছে এবং আমেরিকা যে সুযোগটা খুঁজছে, তারা খুঁজছে যে বাংলাদেশে একটা জঙ্গি গ্রুপ দাঁড়িয়ে গেছে, ইসলামিস্টরা দাঁড়িয়ে গেছে, টেরোরিস্টরা দাঁড়িয়ে গেছে। ফলে একমাত্র পৃথিবীর দুটো সংবিধান রয়েছে, একটা হলো ইন্ডিয়ান সংবিধান আর একটা ইসরায়েলের সংবিধান। তারা যদি যে কোনো রাষ্ট্রকে নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য হুমকি মনে করে, তখন তারা সেখানে সরাসরি আক্রমণ চালাতে পারে। এটা অ্যাপ্রুভড বাই দেয়ার কনস্টিটিউশন। তো এখন এই যে বাংলাদেশে যে যুদ্ধ নিয়ে একটা ভাইব তৈরি হয়েছে, এবং এই যুদ্ধ নিয়ে আপনি গিয়ে দেখেন যে পাবলিক সেন্টিমেন্ট, এখন যখন ভারতের সাথে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হয়, সেখানে সমস্ত মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে ক্রিকেটের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে, এখন দেখা যাচ্ছে এই যুদ্ধ নিয়ে সবাই পাকিস্তানের পক্ষে। এবং এটা ভারত কিভাবে গ্রহণ করবে পলিটিক্যালি এবং মিলিটারি পয়েন্ট অফ ভিউ, সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ, এবং গ্লোবাল পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ জিও পলিটিক্স, এটার উপর নির্ভর করবে যে আমরা আগামী 15 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে, একটা বলা যায় যে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়, অতীতের যুদ্ধগুলো উইদিন 2 সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেছে। এখন যে অবস্থায় আছে, দুটি দেশই পারমাণবিক শক্তিধর দেশ, তাহলে সেই পর্যায়ে কি যুদ্ধ যাবে বলে মনে হচ্ছে? এটা এখানে বুঝতে হবে যে আমার যেটা, উনি মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে বলবে, আমার যেটা পলিটিক্যাল, এই মুহূর্তে পাকিস্তানের জন্য যুদ্ধটা খুব বেশি দরকার, যুদ্ধটা দরকার। আর ভারত তার যে মুভি স্টার, বলিউডে যেভাবে নিজেদের সৈন্যদেরকে দেখাতে হচ্ছে, সেটা ফেস ভ্যালু রাখার জন্য তারা এই আক্রমণটা চালিয়েছে। কিন্তু পাকিস্তান মনে প্রাণে যুদ্ধটা করতে চায়, এবং পাকিস্তান আর্মির যে ট্রেনিং,
তাদের যে আর্মস অ্যামুনেশন, তাদের যে ইফেক্টিভনেস, এবং তারা প্রতি মুহূর্তে যেভাবে তাদের মধ্যে হোমোজেনিয়াসনেস রয়েছে ফর ফাইটিং। আমাদের সেনাবাহিনী কিন্তু পাকিস্তানের ওই আদলেই গঠন করা। তো সেক্ষেত্রে আসলে ভারতের ওদের সাথে স্থল, মানে দেখেন বিমান যুদ্ধে কিন্তু ভারত পারেনি, তাদের বিমান যুদ্ধে। নেভিতে তারা অনেক ভালো, ভারত নেভিতে ভালো, পাকিস্তানের চেয়ে বেটার। কিন্তু যদি স্থল যুদ্ধ বাজে এবং বিমান যুদ্ধ বাজে, এখানে ভারত পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। আপনার কাছে আবার ফিরবো গোলাম মোল্লা রনি। কর্নেল শামস, আপনার কাছে একটু আসতে চাই। আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক। নিরাপত্তার বিষয়ে যদি বলি, যেমনটা বলছিলেন গোলাম মোল্লা রনি, যে পাকিস্তানের বিষয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখা যাচ্ছে সেসব বিষয়ে, সেখানে ভারত কোনো সুযোগ খুঁজবে কিনা, সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তার নিয়ে শঙ্কিত হওয়ার সুযোগ আছে কিনা। আরেকটা বিষয় যে পুরোপুরি যদি দক্ষিণ এশিয়ার দেশগুলোই কথাই বলি, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তায় কতটা প্রভাব পড়বে? ভারত পাকিস্তানের মধ্যে যদি একটা যুদ্ধ হয়, যে এখন একটা লিমিটেড একটা কনফ্লিক্টের মধ্যে আছে, বর্ডার স্কারমিশ, কিছু মিসাইল এক্সচেঞ্জ হয়েছে, কিছু এয়ারক্রাফটের অপারেশন হয়েছে, বাট এটা যদি একটা ওয়াইডার কনফ্লিক্টে টার্ন নেয়, অবশ্যই আমাদের জন্য চিন্তার বিষয়। আমাদের রিজিয়নে দুটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি, এরা যদি যুদ্ধ করে সেটা আমাদের জন্য ভীষণ একটা বিপজ্জনক পরিস্থিতি। বাট আমি মনে করি না অ্যাকচুয়ালি ভারত পাকিস্তানের যুদ্ধটা সেই পর্যায়ে যাবে। ইফ ইউ হ্যাভ সিন 71-এর পর থেকে আসলে ভারত পাকিস্তানের বেশ কয়টা এই ধরনের ঘটনা ঘটেছে, বাট সেগুলো কখনোই বড় যুদ্ধে গড়ায় নাই। কিছুটা বড় যুদ্ধ হয়েছিল কার্গিলে, বাট স্টিল ইট ওয়াজ ভেরি লোকালাইজড একটা যুদ্ধ। তো এখানে আমি পার্সোনালি মনে করি না যে ইন্ডিয়া বা পাকিস্তান কেউ একটা বড় যুদ্ধে জড়াতে চাইবে। ইন্ডিয়ার জন্য অবশ্যই একটা ফেস সেভিংয়ের ব্যাপার আছে। তারা পেহেলগামের যে আক্রমণের পরে বা যে ঘটনার পরে তারা যে একটা হাইপ তৈরি করেছে, যে এবং বর্তমান যে ভারতীয় বিজেপি লেড যে গভর্নমেন্টটা আছে, সেই গভর্নমেন্ট যে একটা হিন্দুত্ব একটা মিথ তৈরি করেছে, অ্যান্ড এটার একটা বড় কার্ডিনাল একটা ইয়ে হচ্ছে ইস এ সর্ট অফ একটা ফিলসফিক্যাল একটা কনফ্লিক্ট উইথ দি মুসলিমস। তো সেখানে তারা এই পেহেলগামটাকে যেভাবে তারা প্রজেক্ট করেছে, যেটা পাকিস্তান স্পন্সর টেরোরিস্টরাই করেছে, যদি এখন পর্যন্ত আসলে তেমন কোনো মানে কনক্লুসিভ প্রমাণ পাওয়া যায় নাই, বাট এরা ঘটনার পরপরই কিন্তু এটা দিয়ে দিল, এই ব্লেমটা করে দিল। তো সেই ক্ষেত্রে আমরা পেহেলগামের ঘটনার পরে গত 12-14 দিন জিনিসগুলো দেখেছি, কতগুলো ক্লাসিক কিন্তু এসকেলেশনের আমরা দেখেছি। প্রথম হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক একটা এসকেলেশন হইল, যে দুই দেশই তাদের বেশ কিছু ডিপ্লোম্যাটদেরকে বহিষ্কার করলো, দ্যাট ইনক্লুডস দি ডিফেন্স অ্যাটাচেস। তারপরে বর্ডার সিজ করে দিল ইন্ডিয়া, পাকিস্তানের যারা পর্যটকরা ইন্ডিয়াতে এসেছিল তাদের ভিসা ক্যান্সেল করে তাদেরকে চলে যেতে বলল। বর্ডার ট্রেডগুলো বন্ধ হয়ে গেল, দুই দেশেরই ট্রেড যদিও খুব কম ছিল, ইভেন ইনডাইরেক্ট ট্রেডও বন্ধ হয়ে গেল। পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে দিল ইন্ডিয়ার জন্য। ধাপে ধাপে এটা এসকেলেশনটা হলো। এর মধ্যে আমরা কিছু ব্যালিস্টিক মিসাইল টেস্টও দেখলাম। বাট মোস্ট ইম্পর্টেন্টলি বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়া কোনো একটা মিলিটারি একটা স্ট্রাইক করবে, অ্যাজ লাইক 2019 আমরা আমাদের মনে আছে একই রকম একটা ঘটনাই ঘটেছিল কিন্তু। তো সেইটা ইন্ডিয়া করেছে। এটা লিমিটেড ছিল, এবং ইন্ডিয়া যেভাবে ক্লিয়ারলি বলেছে যে দেয়ার ওয়াজ নো মিলিটারি টার্গেটস, এটা পিওরলি তারা বলেছে যে এটা কিছু লস্করি তৈবা তাদের কিছু অ্যাসোসিয়েটেড টার্গেট ছিল, দি টেররিস্ট টার্গেট। এবং তারা ক্লিয়ারলি বলেছে যে আমরা ইট ওয়াজ ভেরি প্রেসাইজ, লিমিটেড, এবং এটা আমরা আর এসকেলেট করতে চাই না, নন এসকেলেটরি। তাদের বোঝা যাচ্ছে তারা কিন্তু আসলে খুব ওয়াইডার কনফ্লিক্ট চায় না। এখন পাকিস্তানের জন্য একটা ফেস সেভিংয়ের ব্যাপার হয়ে গেল। এখন ইতিমধ্যে আমরা কিছু জিনিস দেখেছি যে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে মোস্টলি পাচ্ছি, যে বেশ কিছু ইন্ডিয়ান প্লেন ডাউন হয়েছে। এটার 100% এখনও প্রমাণ পাওয়া যায়নি, বেশ কিছু ছবি আমরা দেখছি। তো যদি সেটা হয়, যদি আসলেই কিছু প্লেন ডাউন হয়ে থাকে, তাহলে এটা ইন্ডিয়ার জন্য একটা বড়সড় ঘটনা, বিকজ দ্যাটস উইল রিয়েলি কোশ্চেন ইন্ডিয়াস ক্যাপাবিলিটি। ইন্ডিয়া রাফায়েল প্লেন নিয়ে এসে ইন্ডিয়ার অনেক হাইপ তৈরি করেছিল, কিন্তু রাফায়েল যদি এখন আসলে ওরকমভাবে পারফরমেন্স করতে না পারে, এটা ইন্ডিয়ার জন্য একটা সাইকোলজিক্যাল ডিজাস্টার অ্যাজ ওয়েল। তারপর আমি মনে করি না যে এটা দুই পক্ষই চেষ্টা করবে
যেন একটা ফুল স্কেল মিলিটারি কনফ্লিক্টে না যায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেহেতু দুইটা নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি, ইন্টারন্যাশনাল কমিউনিটিও চেষ্টা করছে, আই এম শিওর ইন্টেন্স নেগোসিয়েশন চলছে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, ইন্ডিয়া যে ইন্টারন্যাশনাল সাপোর্টটা আশা করেছিল পেহেলগাম অ্যাটাকের পরে, সেরকম সাপোর্ট কিন্তু পায় নাই। অন দি আদার হ্যান্ড পাকিস্তান, চায়না ফুল সাপোর্ট পাচ্ছে, এটা তো ইস এ ওল্ড অ্যালাই। টার্কির একটা ডিসাইসিভ সাপোর্ট পাচ্ছে, এবং অফকোর্স পাকিস্তানের সাথে মিডল ইস্ট কান্ট্রিগুলোর খুব ভালো একটা ইয়ে আছে, এবং যদিও ইন্ডিয়ার সাথেও আছে, বাট এখানে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো পার্টিকুলারলি ইউনাইটেড আরব এমিরেটস বা কাতার, তারা কিন্তু দুই পক্ষকেই কিন্তু রেস্ট্রেন করার জন্য ট্রাই করবে। মোস্ট ইম্পর্টেন্টলি ইন্ডিয়া কিন্তু ইউএসেরও কোনো বড় সড়ো সাপোর্ট পায় নাই। আজকে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি বলেছে ইটস এ শেম, যখন পাকিস্তানের ইন্ডিয়ার ইয়েটা। সো এই সবগুলো মিলে আমি মনে করি ইন্ডিয়াও চাইবে ডিএসকেলেট করতে, পাকিস্তান কিছু ফেস সেভিং করলেও অ্যাট দি এন্ড বোথ দি কান্ট্রিজ উইল ডিএসকেলেট, ট্রাই টু ডিএসকেলেট। তারপর যুদ্ধের কথা বলা যায় না আসলে, একটা মিসস্টেপ, একটা রং, একটা মানে কিছু একটা অনেক সময় সিচুয়েশনটাকে আউট অফ কন্ট্রোল করে দেয়। বাট স্টিল আই বিলিভ দ্যাট এটা একটা লিমিটেড একটা ওয়ারের মধ্যে, একটা ওয়ার বলা যাবে না আসলে, কনফ্লিক্টই বলি আমরা আপাতত, এটার মধ্যেই থাকবে। আপনার কাছে আবারও ফিরবো গোলাম মোল্লা রনি, যেহেতু ইন্টারন্যাশনাল বিষয়গুলো চলে আসলো, ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিষয়টিকে হতাশাজনক বা লজ্জাজনক বলেছেন, এবং এই সংকটের সমাধান তিনি আশা করেছেন, এবং উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বরাবরই তারা যেমনটা জানায় বিভিন্ন ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না, এমনটা বলেও তিনি সতর্ক করেছেন। পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক, আর ভারতের পাশে ইসরায়েল। তো উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন। তো বিশ্ব রাজনীতির শক্তিধর দেশগুলো কি এই বিষয়ে হস্তক্ষেপ করা তৈরি করবে কিনা, সেক্ষেত্রে কোনো শঙ্কা তৈরি হচ্ছে কিনা? প্রথমত হলো যে এই যুদ্ধের সবচেয়ে মারাত্মক যে দিক, সেটা হলো অর্থনৈতিক দিক। সত্যিকার অর্থে এই মুহূর্তে সারা দুনিয়ার যে অর্থনীতি, করোনা এবং ইউক্রেন যুদ্ধ, এই যুদ্ধের ফলে আমাদের ব্যাকবোন, সারা পৃথিবীর ব্যাকবোন ভেঙে গেছে। এবং সেখানে এখন যদি ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধটা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ইরানের ইকোনমি, রাশিয়ার ইকোনমি এবং এমনকি আমেরিকার ইকোনমি, যেগুলো ভারতের সাথে ভেরি রিলেটেড, এমনকি চায়নার যে ইকোনমি, মারাত্মক অবনতি হবে। 2 নম্বর হলো যে পাকিস্তানের এই মুহূর্তে সাকুল্যে বোধহয় $5 বিলিয়ন আছে তাদের ফরেন রিজার্ভ। তো এখন $5 বিলিয়ন ফরেন রিজার্ভ নিয়ে তারা যে যুদ্ধ করবে, এই যুদ্ধ ভারতের সাথে, ভারতের যে এই মুহূর্তে ফরেন রিজার্ভ তাদের মানে কয়েকশো গুণ বেশি। তো এখানে যে লাইন, মানে আপনার যে কোনো একটা যুদ্ধ চালানোর জন্য যে একটা রসদ সাপ্লাই, অ্যামুনেশন সাপ্লাইয়ের জন্য যেটা লাইন আপ থাকে, সেই লাইন আপের জন্য ওদের ইনভেস্টমেন্টটাই, পাকিস্তানের ইনভেস্টমেন্ট নেই, কিন্তু ভারতের যেটা আছে সেটা তাদের রিজার্ভ আছে, দেখে নেন। কিন্তু পাকিস্তানের যে সুবিধাটা, সেটা হলো তারা জল, স্থল এবং অন্তরিক্ষে 3 দিক থেকে, অর্থাৎ আকাশপথে, তারপরে সেটা সমুদ্রপথে এবং স্থলপথে, এই যুদ্ধ 2 থেকে 3 বছর, 5 বছর লং টার্মে চালিয়ে নেওয়ার জন্য যত গোলা বারুদ দরকার, যত অস্ত্র দরকার, সেটা তারা আনতে পারবে কোনো টাকা ছাড়াই। এবং ভারতকে অপদস্থ করার জন্য, ছোট করার জন্য দেয়ার আর ম্যানি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কান্ট্রিজ, যারা পাকিস্তানকে এই অস্ত্রটা সরবরাহ করবে। এটা তাদের একটা কিন্তু বিরাট ফ্যাসিলিটিস। তাদের আফগান বর্ডার আছে, তাদের চায়না বর্ডার আছে, তাদের ইরানের বর্ডার আছে। এর সঙ্গে সঙ্গে আকাশপথেও তারা মানে ভারতকে কোনো রকমই না দিয়ে তাদের স্বাধীনভাবে তারা কিন্তু অনেক দেশের সাথে যোগাযোগ করতে পারছে। ফলে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে ওনার সাথে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি, যে মূলত যখন পৃথিবীতে কোনো একটা জায়গাতে খুব 3-4টা জিনিস খুব বিশৃঙ্খল হয়, যখন যেখানে খুব অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রের খুব অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, ইন্টারনালি ক্ষমতা হারানোর যারা আছে তাদের একটা সম্ভাবনা থাকে, তখনই তারা এরকম একটা যুদ্ধ বাঁধিয়ে দেয়। তো পাকিস্তানে যদি ইন্টারনাল কনফ্লিক্ট এই মুহূর্তে দেখেন, যে শাহবাজ শরীফের যে সরকার, এটা আর্মি ব্যাকড একটা গভর্নমেন্ট, এবং এই সরকারের জনভিত্তি ইমরান খানের মতো নয়। ফলে যখন এরকম একটা যুদ্ধের মতো একটা ঘটনা ঘটবে, তখন সঙ্গতির কারণেই এই দেশের যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো চেপে থাকবে। ফলে সরকার তার অস্তিত্বের সাথে, আদারওয়াইজ এখন ইমরান খানকে জেল থেকে বেরোন করে তার হাতে ক্ষমতা দেওয়ার জন্য যে পাকিস্তান তাকে পদচ্যুত করেছে, সেই মানে সে যে আমেরিকা তাকে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে মানে তাকে ক্ষমতাচ্যুত করেছে, এখন সেই আমেরিকাই চাচ্ছে যে ইমরান খানের
বিচার হোক এবং তাকে বাইরে বের হওয়ার সুযোগ দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক। তো এই জায়গা থেকে ইমরান খানের এই চ্যাপ্টারটাকে ক্লোজ করার জন্য শাহবাজ শরীফ এবং সেনাবাহিনী, কেননা তার সাথে মূল কন্ট্রাডিকশন ছিল সেনাবাহিনীর। তো কাজেই তারা চাইবে যে এরকম একটা জিনিস চলুক, কিছুদিন চলুক। এখন কিছুদিন যদি চলতে হয় এয়ার স্ট্রাইক, এটা ভেরি কস্টলি। সেক্ষেত্রে হয়তো পাকিস্তান বা ভারত উভয় রাষ্ট্রই যাকে বলে এখানে একটা তাদের যাকে বলা হয় কার্পণ্য দেখাবে। মানে একটা রাফায়েল প্লেন যদি নষ্ট হয়ে যায়, একটা কত $8 মিলিয়ন বোধ হয় বা $800 মিলিয়ন বোধ হয়, এরকম দাম আমি জানি না, 300 বলে এরকম হতে পারে। তারপরে আপনি MiG-29 ইজ ভেরি কস্টলি, MiG-29 এগুলো যদি নষ্ট হয়ে যায় এরকম ভেরি কেবল। ওই জন্য তারা করবে কি, স্থলে যদি এটা চলে যায়, স্থলে চলে গেলে তাদের মানে তারা যে কাজটা করবে সেগুলো পাকিস্তানের দুটো ফ্রন্ট আছে, ওরা ওদেরকে বলা হয় ইস্টার্ন ফ্রন্ট, মানে ভারতের যেটাকে বলা হয় ওয়েস্টার্ন ফ্রন্ট, অর্থাৎ পাঞ্জাব সীমান্ত এবং কাশ্মীর সীমান্ত। এবং কাশ্মীর সীমান্তে আলটিমেটলি তাদের কিন্তু স্থলযুদ্ধ শুরু হয়ে গেছে, অর্থাৎ পাকিস্তানের আর্মি এই মানে ওদের যে আজাদ কাশ্মীর সেখান থেকে তারা কিন্তু ঢুকে গেছে জম্মু কাশ্মীরে। এখন এখানে যেটা আছে, আরেকটা যেটা আছে সেটা পাঞ্জাব। তো পাঞ্জাব রেজিমেন্টটা হলো ভেরি ভেরি স্ট্রং। এখন এই পাঞ্জাব রেজিমেন্টে যদি পাকিস্তান আর্মি ঢুকে যায়, অপারেশন চালে, এবং 1965 কিন্তু সেম ঘটনা ঘটেছে, 71 কিন্তু সেম ঘটনাটা ঘটেছে। এবং সেই স্থল যুদ্ধটা হলো পাকিস্তানের জন্য সবচেয়ে পজিটিভ, তারা এখানে ভালো করতে পারবে, স্থল যুদ্ধে ভালো করতে পারবে। তো এই যে সার্বিক একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থাতে একটা যুদ্ধটা শুরু হয়ে গেলে উনি যেটা বললেন যে এখানে এরকম অনেক ঘটনা ঘটে, তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ চাইলেও কিন্তু এটা পারা যায় না। যেমন 110% উনি কনফিডেন্স ছিলেন যে উনি ক্ষমতা গ্রহণ করার পর 48 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবে সে কিন্তু সেটা তিনি পারেননি। তিনি একেবারে ডিটারমাইন্ড ছিলেন যে তিনি ইউক্রেনকে সাহায্য করবেন না, কিন্তু আলটিমেটলি এখন দেখুন যে তার সাথে তিনি চুক্তি করতে বাধ্য হয়েছেন এবং দ্বিতীয়বার তার সাথে দেখা সাক্ষাৎ করে এখন তাকে মিলিটারি সহযোগিতা দিতে বাধ্য হচ্ছেন। তো যুদ্ধ এমন একটা বিষয়, এটা যদি একবার শুরু হয়ে যায়, এটা ওটা একটা ডিজাস্টার তৈরি না করা পর্যন্ত এটা শেষ হয় না। তো অতীতে যেভাবে ধরেন 10 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এভাবে ভারতের যুদ্ধগুলো শেষ হয়ে গেছে, আমাদের আশা থাকবে, প্রেয়িং থাকবে এটা এর মধ্যেই শেষ হোক। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি মনে করি যে বাংলাদেশে একটা প্রস্তুতি থাকা দরকার। কারণ আপনার চারিদিকে যখন এরকম অশান্তির বাতাস, আপনি তখন শান্তির নিদ্রা যাবেন, এতে কোনো মানে যাকে বলে সুবিধা নেই। এখানে আমি আপনাকে দুটো ইকুয়েশন বলি বাংলাদেশের পলিটিক্সের। আমাদের এই দেশের রাজনীতি সেই 50-এর দশক থেকেই আমেরিকা একটা বিগ ফ্যাক্টর। রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন ছিল তখন তার একটা বিগ ফ্যাক্টর। তো আমেরিকার যে পলিসিটা এখানে দুটোভাবে হয়, অর্থাৎ আমেরিকা, ওয়াশিংটন, দেন ইসলামাবাদ, দেন ঢাকা, এ একটা লবি। আরেকটা লবি হলো ওয়াশিংটন, দিল্লি, ঢাকা। তো এখন সরাসরি বাংলাদেশের বিষয়টা ওয়াশিংটন কখনো সরাসরি করে না। এখন এখানে দেখুন, যদি ভারত জয়লাভ করে, মানে এখানে ভালো করে, তাহলে আমাদের যে লবিটা ঢাকা, ইসলামাবাদ, ওয়াশিংটন, তারা কিন্তু আমাদের এই যে করিডোর চাচ্ছে, মানবিক করিডোর চাচ্ছে, তাহলে ওখানে আমাদের সমস্যা হবে যদি পাকিস্তান পরাজিত হয়। আর যদি ভারতের এই লবিটা হয়, তাহলে আমাদের এই যেটা সৈয়দপুরে যেটা বিমানবন্দর করতে চাচ্ছে চীন, এবং এখানে যে এটা আপনি চিন্তা করেন যে এই যে আমাদের যেটাকে বলা হয় শিলিগড় করিডোর, বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে 1000 বছরের ইতিহাসে দিল্লির সঙ্গে যত কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট হয়েছে, সব জায়গাতে ফার্স্ট কিন্তু এই করিডোরে ওরা আক্রমণ চালিয়েছে। সেই গিয়াসুদ্দিন বলবন, তারপরে ফিরোজ শাহ তুগলক, এরপর অন্যান্য যে সকল দিল্লির সম্রাট আক্রমণ করেছে, তাদের ফার্স্ট টার্গেট ছিল কিন্তু এই শিলিগুড়ি করিডোর। এখন সেই শিলিগুড়ি করিডোরে আমরা এখন একটা এশিয়ার বৃহত্তম বিমানবন্দর, যেটা ব্রিটিশ সরকার করেছিল, সেটাকে আবার আমরা করতেছি চীনের সহযোগিতা নিয়ে। আর ভারত ওই করিডোরের ওই পাশে সৈন্য সমাবেশ করছে, এইভাবে সমস্ত একটা ভাইব তৈরি করা হয়েছে এবং এটা আমাদেরকে ভোগাবে। এখন আমরা এইটা যদি একটা শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়ে যায়, আমরা কিন্তু বেঁচে যাই। কিন্তু কোনো কারণে এটা যদি দীর্ঘস্থায়ী হয়, পাকিস্তান পরাজিত হইলেও আমাদের বিপদ, ভারত পরাজিত হইলেও আমাদের বিপদ। এবং এটা ফেস করার জন্য যে ডিপ্লোম্যাসি দরকার, এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতাও নাই, তাদের প্রস্তুতিও নাই, এবং ওই ম্যান পাওয়ারও তাদের নেই।
আবার এই সময়টাতে ধরেন যারা আওয়ামী লীগ ছিল তাদের কোনো অস্তিত্ব নেই। বিএনপি আবার যদি হঠাৎ করে একটা ইলেকশনে ডিসেম্বরে আসে, রাতারাতি এসে তারা এই সমস্যাটা সমাধান করতে পারবে না। ফলে কি হবে, আমাদের দেশে 1757 সনে পলাশির যুদ্ধের পর এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, তার ফলে 1770 সনে আমাদের এখানে যে দুর্ভিক্ষটা হয়েছিল ও লর্ড ওয়ারেন হেস্টিংসের জমানাতে, টোটাল বাংলাদেশের 25% লোক কিন্তু মারা গিয়েছিল। হোল বাংলাদেশের ওই সময়তে 35 লাখ লোক মারা গিয়েছিল, টোটাল জনসংখ্যার 4/1 ভাগ। বাংলাদেশের প্রভাব পড়ার শঙ্কা রয়েছে এবং দুর্ভিক্ষ, সরাসরি দুর্ভিক্ষ চলে আসবে, সিভিল ওয়ার চলে আসবে। যেমন প্রথমে চলে আসছিল যেটা যে নিরাপত্তার কথা, বাংলাদেশের নিরাপত্তার ঘাটতি আসতে পারে এবং আসলে সেক্ষেত্রে সীমান্তে অনুপ্রবেশ কিংবা সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধিরও কোনো শঙ্কা আছে কিনা, এবং বাংলাদেশের নিরাপত্তা বজায় রাখার জন্য এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া দরকার? আমাদের তো অবশ্যই সবসময় আমাদের প্রিপেয়ার্ড থাকতে হবে নিরাপত্তার ব্যাপারে, যেহেতু বিপ্লবের পরে ভারতের সাথে আমাদের কিছু স্ট্রেন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রিপেয়ার্ড থাকতে হবে। রনি ভাই যেটা বললেন যে মিয়ানমারে যে হিউম্যানিটেরিয়ান করিডোর যেটা নিয়ে কথা হচ্ছে, সেটা যদি ইভেনচুয়ালি, এটা একটা ইম্পর্টেন্ট একটা আসপেক্ট যার জন্য আমাদের মিলিটারি প্রিপেয়ার্ডনেস দরকার আছে। কিন্তু পার্সোনালি আমি মনে করি না যে ইন্দো পাকিস্তান যে কনফ্লিক্টটা আমরা দেখতে পাচ্ছি, সেই কনফ্লিক্টের ডিরেক্ট মিলিটারি ইম্প্যাক্ট আমাদের বর্ডারে আছে। মানে ভারতের একটা বড় সমস্যা হচ্ছে, ভারত কিন্তু সবসময় দুইটা ফ্রন্টে যুদ্ধ করতে হয়, চায়নার ফ্রন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তান ফ্রন্ট। যেই কারণে ভারত কখনোই অনেক মিলিটারিলি পাকিস্তানের চেয়ে অনেক সুপিরিয়র হলেও যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করতে যায় সেই সুপিরিয়রিটি তার থাকে না, এটা নিয়ার প্যারিটি থাকে, কাছাকাছি। এবং কিছু কিছু ক্ষেত্রে আসলে পাকিস্তান একটু ভালো এজ পায় ভারতের এগেনস্ট ইন টার্মস অফ এয়ার ফোর্স। তো সেখানে বাংলাদেশের এগেনস্টে আরেকটা ফ্রড খোলাটা ইট উইল বি টু ফ্যান্টাস্টিক ম্যাটার, সেটা মনে করি না। বাট আমাদের কিন্তু সবসময় প্রিপেয়ারনেস, আমাদের ইনফ্যাক্ট গত 15 বছরে আমাদের বাহিনীগুলোর সক্ষমতা আসলে কমে গেছে আমি মনে করি। অবশ্যই পার্টিকুলারলি দি ক্যাপিটাল অ্যাকুইজিশন আমাদের যেগুলো হয়েছে সেগুলো ভালো হয় নাই, অনেক দিন ধরে এয়ারফোর্স ইজ নেগলেক্টেড। তো সেই সব ক্ষেত্রে আমাদের ডিফেন্স প্রিপেয়ার্ডনেস, এই ইন্দো পাকিস্তান কনফ্লিক্টের কথা বাদ দিয়েও আমাদের ডিফেন্স প্রিপেয়ার্ডনেস অনেক বাড়ানো উচিত। উই হ্যাভ টু মেনি পিপল ইন দ্য আর্মি, বাট আমি জানি না, মানে আই ডেয়ার সে যে আমাদের রিয়েল কম্পিট ক্যাপাবিলিটি আমাদের অনেক এনহান্স করতে হবে। আর বর্ডারে আমাদের যে প্রিপেয়ার্ডনেস ইন টার্মস অফ বিজিবি, ইন টার্মস অফ দি পিপলস ইন্টিগ্রেশন, সেটা তো করতেই হবে। আজকে আমরা দেখলাম, আপনার ইয়েতে দেখলাম যে পুশিন হচ্ছে, কুড়িগ্রামে হলো এবং চিরং হিল ট্রেক্সে হলো। দিজ আর ভেরি ব্যাড সাইন। তো সেগুলা আমাদেরকে অবশ্যই যেন এই পুশিংগুলোকে আমরা রিপালস করতে পারি, সেইভাবে আমাদের প্রিপেয়ারনেস থাকা দরকার। আরেকটি বিষয় আমি একটু যুক্ত করতে চাই যে তথ্যের গরমিল দেখা যাচ্ছে দুটি দেশের যখন যুদ্ধাবস্থা, তখন দেখা যাচ্ছে দুটি দেশের গণমাধ্যম যে তথ্যগুলো দিচ্ছে সে দেশের সরকারি দপ্তরগুলোর সঙ্গেও তাদের তথ্যের গরমিল হচ্ছে, বলা যায় কিছুটা তথ্য যুদ্ধও চলছে। তো এই ক্ষেত্রে কি উত্তেজনাটা আরো বেড়ে যেতে পারে কিনা? একটা ইংরেজিতে কথা আছে, ট্রুথ ইজ দি ফার্স্ট ক্যাজুয়ালিটি অফ ওয়ার। এটা সবসময় ছিল অ্যাকচুয়ালি। মানে যখন যুদ্ধ হয় তখন অনেক প্রপাগান্ডা হয়, অনেক ডিসইনফরমেশন হয়, মিসইনফরমেশন হয়। আর বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগে তো আসলে সঠিক ইনফরমেশন গ্লিন করা খুব ডিফিকাল্ট। তো এটা তো অবশ্যই মানে একটা ইস্যু। আর আমাদের ক্ষেত্রে আমি একটা জিনিস যেটা মনে করি, রনি ভাইয়ের সাথে একটু আমি দ্বিমত করেই বলছি, আসলে আমাদের বেশি হাইপ তৈরি করা উচিত না। দিস ইজ এ ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইটস নট আওয়ার ওয়ার। ইয়েস, মুসলিম হিসাবে আমাদের একটা অ্যাফিনিটি থাকতে পারে, বাট উই মাস্ট নট টেক সাইড উইথ এনি অফ দি কান্ট্রিজ হিয়ার, আমি মনে করি। বিকজ আমাদের আসলে সেই পরিস্থিতি নাই আননেসারি একটা এনিমিটি তৈরি করা। উই অলরেডি হ্যাভ এ টেনশন উইথ ইন্ডিয়া, উই হ্যাভ টু রিজলভ দ্যাট থ্রু ডিসকাশন। ইনফ্যাক্ট আমাদের স্ট্রং একটা ডিপ্লোম্যাটিক পোস্টারও থাকতে হবে। বাট জাস্ট ইন্ডিয়ার সাথে পাকিস্তান যুদ্ধ হচ্ছে, এই জন্য আমরা খুব বেশি জিঙ্গোইজম দেখানো ঠিক না। দিস ইজ নট টু আওয়ার ইন্টারেস্ট অ্যাকচুয়ালি।
তো যেটা উনি বললেন যে আমরা যদি এরকম দেখানো শুরু করি তখন ইন্ডিয়ার মানে অ্যাটিচিউডটা কী হবে। তো ইন্ডিয়া ইজ ভেরি ভেরি টাচি অ্যাবাউট সার্টেন থিংস, দেয়ার বর্ডার, শিলিগুড়ি করিডোর কথা বললেন। তো শিলিগুড়ি করিডোর তো এটা ইন্ডিয়ার ভালনারেবিলিটি, দ্যাটস অল রাইট। বাট আমি আরেকটা জিনিস আপনাদেরকে ছোট্ট করে একটা জিনিস বলি যে খুব ইন্ডিয়ার থেকেই কিন্তু বেশি ছড়াইতেছে যে আমরা সৈয়দপুরে বিশাল এয়ারপোর্ট করতেছি, আমাদের দিস ইজ বেসিক্যালি প্ল্যান্ড বিং প্ল্যান্ড শিলিগুড়ি করিডোর মাথায়। আসলে তা না, কিন্তু বাংলাদেশে অনেকগুলা এয়ারফিল্ড ছিল যেগুলোর ক্যাপাবিলিটি আরও আগেই বাড়ানো দরকার ছিল। অনেকগুলা এয়ারফিল্ড ডিসইউজড হয়ে গিয়েছিল। তো আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য দরকার আছে। বাট অফকোর্স এয়ারপোর্ট থাকলে সেটা মিলিটারি ইউজও হয়। বাট আই ডোন্ট থিঙ্ক ইন্টারিম গভর্নমেন্ট এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে ফ্রম মিলিটারি পয়েন্ট অফ ভিউ আমাদের সৈয়দপুর বিমানবন্দরটাকে বাড়াইতে হবে। এগুলো মোস্টলি সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা, এবং ইন্ডিয়ায় কিন্তু এই প্রপাগান্ডাটা বেশি করছে। সো এগুলোকে আমাদেরকে আসলে একটু কন্টেস্ট করা উচিত। আমরা একদম শেষ সময় চলে এসেছি। গোলাম মাওলা রনি, যদি আমাদেরকে একটু 2 মিনিটে বলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের এবং পাকিস্তানের এখন যে সম্পর্ক, এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত? মূলত এই মুহূর্তে আসলে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় এরা একটা দ্বিমুখী চাপের মধ্যে পড়েছে। কেননা গত 15টি বছর ধরে যে টোটাল যে ম্যান পাওয়ারটা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যান পাওয়ারটা, এটা দিল্লি কেন্দ্রিক একটা ম্যান পাওয়ার গড়ে উঠেছে। তো সেখানে দিল্লি কেন্দ্রিক যে ভারতের সাথে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে রিভার্স করে নিয়ে একেবারে অল অন এ সাডেন 2-4-6 মাসের মধ্যে চায়নার সাথে ভারতের সাথে একটা কূটনৈতিক সম্পর্ক, তার সাথে সামঞ্জস্য রেখে বাণিজ্যিক সম্পর্ক, তার সাথে সম্পর্ক রেখে বন্ধুত্ব, এটা এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। ফলে এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে মানুষ যখন চূড়াবালিতে পড়ে তখন তাকে স্থির হয়ে থাকতে হয় এবং খুব নড়াচড়া কম করতে হয়। তো সেই ক্ষেত্রে এখন আমাদের যারা জনগণ, উনি যে কথাটা বললেন আমার সাথে দ্বিমত মানে ওনার করার কিছুই নেই। বিকজ আমি আসলে যে মুসলিম মিলিটেন্সি বা এখানে ইনকলাব জিন্দাবাদের পক্ষে কোনো কথা বলি না। আমি শুধু বলছি যে এরকম একটা জিনিস হচ্ছে, দ্যাট শুড নট বি। ফলে উনিও বলছে শুড নট বি, এটা উই আর অ্যাগ্রি। হ্যাঁ, তো ওই এখন আমার কাছে বক্তব্যটা হলো যে এখন আমাদের আসলে যতটা সম্ভব স্থির থাকতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড থিং হলো রাতারাতি এই মুহূর্তে কারো পক্ষে, রাষ্ট্রের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে যাওয়ার দরকার নেই। থার্ডলি হলো আমাদের যার যার অবস্থানে যতটুকু অর্থনৈতিক ভিত্তি থাকা দরকার, ব্যবসা বাণিজ্য, আমাদের একটা স্ট্যাবল অবস্থা থাকতে হবে। সামাজিক অস্থিরতা দূর করতে হবে, রাজনৈতিক অস্থিরতা দূর করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে যে যুদ্ধের সময় যে দুটো অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান, এবং আমরা এখনো পর্যন্ত এই দুটো রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করা এবং শত্রুতা করা কোনোটার পর্যায়ে আমরা এখনো পৌঁছাই নাই। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।